দর্শক, আইএফএসসি ব্যাংক নিবেদিত সংবাদ প্রতিদিন আয়না ঘরের বন্দিশালা অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের। রাজন ব্যাপারী আপনার উপর ভয়ঙ্কর নির্যাতন নেমে আসলো, কি কি মানে অসুবিকতা চালালো আপনার উপর তারা? আমি বোধহয় আজকে আপনার সময়টা বেশি নিয়ে ফেলছি আসলে। কারণ এটা আমাকে তো একবার না, আমাকে দুবার গুম করা হয়েছে। তো আমাকে আমাকে মানে যে আমার জামিন হয়ে যায়, যে এই ফার্স্ট টাইম ঘুমের পরে আমার জামিন টামিন হয়ে যায়, তো সেকেন্ড টাইম আমাকে আবার গুম করে জেলখানার ভিতর থেকে। আপনি কখনো শুনেছেন যে জেলখানার ভিতর থেকে কাউকে গুম করতে? যেটা বলছিলাম, এটা প্রথম দিনের টর্চার, সেকেন্ড দিনের টর্চার। তো জানি না সেন্সলেস হয়ে গেছে, তো তারপরের দিন হয়তো বা হবে। কোনো মতে নিয়ে মানে পা হাঁটতে পারি না, দুজন উঠিয়ে নিয়ে গেল, গিয়ে বলতেছে যে কি, কে বলছে এটা লিখতে, কেন এটা লিখছো, এটা কাদেরকে লিখতেছো? মানে এই বইটা দেখিয়ে বললো? এই বইটা দেখিয়ে না, এই বইটা আমার চোখ বাঁধা, আমি কি আমাকে তো দেখার কোনো সুযোগ নেই, কেন লিখছো? কিন্তু ততক্ষণে তো বই তাদের হাতে চলে গেছে। তাদের হাতে চলে, আপনার সাথে ছিল বই? হ্যাঁ, আমার সাথে না, ওখান থেকে ঢাকায় আসছে সবকিছু তারা মানে ইন দ্য মিন টাইম আমার ওয়াইফ থানায় গেছে, গিয়ে বলছে যে আমি আমার হাজবেন্ড আজকে 2 দিন হলো পাচ্ছি না। তো তারা প্রথম দিন ওরা গেছে, বলছে 24 ঘন্টা না হলে আমরা আপনি কোনো কমপ্লেন নিতে পারবো না। তো সেকেন্ড ডেতে আমার এই ছোট ভাই মুন্না এবং আমাদের একটা কমন ফ্রেন্ড আছে, আমার এবং আমার ওয়াইফের মির সুলাইমান, এরা সহ থানায় গেল, মিরপুর মডেল থানায় গেল। যাওয়ার পর তারা কমপ্লেনের কথা বললো, তো তারা কমপ্লেন নিবে না, বলতেছে যে না দেখেন কোথাও চলে গেছে, নাই, এগুলো বলতেছিল তারা উল্টাপাল্টা। উল্টা তো তখন আপনাদের বিরুদ্ধে অপবাদ দিত। না, তা তো দিতই, কিন্তু মানে তারা কমপ্লেন নিচ্ছে না। এখন আমরা যত অপরাধী হই, আমরা বিএনপি করি, তার মানে কি আমরা অপরাধী? তখন তো তাদের দৃষ্টি ধরেন আমরা কি অপরাধী? আমাদের না তো নিষিদ্ধ না, আমাদের তো হাইকোর্ট থেকে বলে নাই যে তোমরা বিএনপি আজকে যারা করবে তারা নিষিদ্ধ, তো তোমাদের অপরাধ আছে, তোমরা অপরাধী। তা আমরা তো বলছি যে আমরা বিএনপি করি, আমরা তো বলছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা তো এটা বলি, আমাদের নেতা তারেক রহমান, এটা তো আমরা বলি। তার উপরে যে পরিমাণ নির্যাতন করছে তারেক রহমানের প্রতি, সেই ন্যূনতম নির্যাতনের শিকার তো বোধহয় আমরাও, আমাদের উপরেও করে নাই, তাকে তো আছাড় মারছে উপর দিয়ে। ভাই আরেকটা কথা বলি, এটা যেটা না বললেই না, আমাদের এটার পরে এই বইয়ের কাজ শুরু করি 2023 সালে, তারেক রহমান দ্য হোপ অফ বাংলাদেশ, এটার কাজ শুরু করি। তো এইটার কাজ যখন শুরু করি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেলের একজন ভদ্রলোক আছেন, আমাদের খুব ক্লোজ ভাই, বড় ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মেজবাউল আলম। তিনি হচ্ছে এই বইয়ের সাথে আমাদের সাথে অ্যাটাচড হয়েছেন। তো এই বইয়ের প্রপোজাল নিয়ে আমরা বাবুল ভাইয়ের কাছে যাই। নরমালি আমাদের নেতা বাবুল ভাই, তো আমরা কোনো কিছু হলেই বাবুল ভাই, তো বাবুল ভাইয়ের কাছে গেলে আমরা একদম সবকিছুই পাই, যাই চাই তাই পাই। তো বাবুল ভাইয়ের কাছে যাওয়ার পর বাবুল ভাই আমাকে দেখে বলতেছে, রাজন আবার বই? কারণ তখন কিন্তু অলরেডি প্রকাশনা ছাপাখানা অ্যাক্টে 2টা মামলা চলমান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 8টা মামলা চলমান, যার কেসগুলোর এজাহারগুলো আমি আপনাকে সবগুলো হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করেছি। তো বাবু ভাই বললো যে আবার বই? আমি বলছি হ্যাঁ ভাই আবার বই। তো ঠিক আছে করো। এটা হচ্ছে এখানে আছে, এই বইটার মধ্যে আমরা মানে তাকে উপস্থাপন করছি যে তারেক রহমান যে শহীদ রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রপতির ছেলে হিসেবে তারেক রহমান, একজন প্রাইম মিনিস্টারের ছেলে হিসেবে যে তারেক রহমান, সে তারেক রহমান না। তারেক রহমান একটা নসিপুর ইউনিয়নের, গাবতলী বাগবাড়ির নসিপুর ইউনিয়নের সদস্য পদ নিয়ে আসা আজকে তারেক রহমান। এইটা এই বইয়ের, তারেক রহমান দা হোপ অফ বইয়ের আমরা ধীরে ধীরে উঠে আসা। না না, সে বিদেশের থেকে ওই যে কত হাজার কোটি নাকি কি যেন একটা ওয়ার্ড আছে বলে, এই টাইপের তারেক রহমান সে না। না, সেটা তো প্রমাণ হয় না। আমরা আমরা বলতেছি যে আমরা তাকে ওইভাবে, আমরা এর জন্য আমরা কাজ করছি, তো এর জন্য অনেক প্রতিবন্ধকতা শিকার হতে হয়েছে। তো আল্লাহর রহমতে এই মাসে হয়তো এটা প্রকাশ করতে পারবো। তো এইটাও আবার একটা অ্যানালাইসিস বেস। আমি একটু জি প্লিজ রিনা আলম আপনার কাছে যাই। কয় সন্তান আপনার? আমার 3 ছেলে। আমার ছোট ছেলে এখন ক্লাস 9-এ পড়ে, তাই রেখে যায় তার বাবা।
আর 2 ছেলে, ওরাও তখন 20 বছরের। তো এই ছোট ছেলেকে রেখে যা তখন ক্লাস 9-এ পড়ে, মনে করেন আমার অনেক কষ্ট করতে হয়। প্লাবন জান প্লাবন, হ্যাঁ, ওরা আমি পড়ালেখা করাই এবং আমারে মনে করেন অনেক সহযোগিতা আমাকে তারেক রহমান আমারে করছে। আমার ছেলের এই পড়ালেখার ব্যাপারে সে আমারে সবসময় আমার খোঁজ খবর নিয়েছে। আমার এলাকার যে মিল্টন ভাই, ওনার মাধ্যমে, আমিনুল ভাই, ওদের মাধ্যমে। তো আমাদের এখন আমাদের চাওয়া কি? আমাদের এখন একটাই চাওয়া, আমাদের দুই পরিবার যত আমরা আমাদের গুম হয়েছে, সবাইকে আমরা ফিরে চাই। আমাদেরকে জানানো হোক, আমাদের যে মানুষগুলোকে গুম করা হয়েছে তারা জীবিত আছে কি নাই, আমরা তো এটা জানার আমরা অপেক্ষায় আছি। আপনার সন্তানেরা বাবাকে খোঁজে না, আমার সন্তান, কি বলেন আপনি? আমার সন্তানরা তো এখনো সেই অপেক্ষায় রয়েছে যে আমার বাবা আসবে, বাবা ফিরবে। 10টা বছর 10টা বছর আমি একটা মেয়ে, আমি হাউস ওয়াইফ, আমি এই বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে, শুধু কষ্ট মানে কি, আমি পুলিশের নির্যাতন, আমার দুই সন্তানকে তো আমার বাসায় রাখতেই পারি নাই। আপনার হরতাল হলে মনে করে হরতাল দেয়, আমার বাচ্চাদেরকে ধরে নিয়ে যায় বাসায়, পুলিশে আমাকে নির্যাতন করে। আমি 10টা বছর এই পুলিশের নির্যাতিত। আমি এই যে আপনার 5ই আগস্টের আগে 22শে জুলাই আমার ছোট ছেলে প্লাবন আপনার এই যে মেট্রো রেল মামলা, পুরানোর মামলা দিয়ে আমার ছেলেকে ঘর ছাড়া করে দেয়। আমার এই ছোট ছেলে ঘর ছাড়া সেই 22শে আপনার জুলাই বাসা থেকে গেছে, 5ই আগস্ট তারপর আমার বাচ্চা বাসায় ফিরে। ভয়ঙ্কর নির্যাতন। আমি অনেক, এখন তো আমাদের এখন একটা, আমাদের এই সরকারের কাছে আমাদের এখন একটাই চাওয়া যে সে আমাদের গুম পরিবারদের একটা কিছু করুক। আমাদের গুম পরিবারে তো আমরা তো অনেক আশায় আছি। আমাদের ছোট ছোট বাচ্চারা আজকে বড় হয়ে গেছে সবাই। আমাদের যে রীতি, আহাদ, আরিয়ান, এরা সব আজকে বড় হয়ে গেছে। আমার প্লাবন ছোট রেখে গেছে বাবারা, সবাই তো বাবারে খুঁজে। আমাদের একটা বাচ্চা আছে, তার মা পেটে ছিল 4 মাসে, তারই রেখে যায়। আজকে সে ছেলে তার বাবা কি সে জানে না। কিন্তু আমি তাহলে এই খোঁজার কাজটা কতটুকু আগালো কি বুঝতেছেন? 6 মাস তো পার হয়ে গেল, কোনো কিছুই তো আমরা তো বুঝবো কি? আমরা যখন আমাদেরকে ডাক দেয় আমরা যাই, আপনার কমিশনে গেলাম, আমরা ডক্টর ইউনূসের কাছে আমাদের কাগজপত্র নিয়ে গেলাম, সে বললো যে সবার আগে তোমাদের কাজ আমি দেখবো। কিন্তু কই, আমাদের তো কোনো কিছুই, আমরা অনেক আশাবাদী ইউনূসের কাছে যে আমাদের এই গুম পরিবারের দিকে যেন একটু তাকায়, আমাদের একটা খোঁজখবর দিয়ে দিই। মানুষের লাশ আসলে মনে করেন একটা সবাই একটু সান্ত্বনা যে লাশ পাইছি, কিন্তু আমরা তো লাশ পাই নাই। আমরা লাশ চাই না, আমরা জীবিত চাই। আমাদের মানুষকে আমরা ফেরত চাই, একটা খবর অন্তত একটা খবর অন্তত পাই, জীবিত অথবা মৃত, যে কোনো একটা খবর আমরা যেন পাই। আমি এই যখনই যেখান থেকে খবর আসে, এখানে হয়তো আসি, একটা হয়তো কোনো খবর একটা পাবো, এই অপেক্ষায় কিন্তু আসি। আজকে এনটিভিতে আপনারা ডাকছেন, আসছি, আপনার মাধ্যমে, এনটিভির মাধ্যমে আমি জানাতে চাই যে আমাদের এই সমস্যাটা, আমাদের যে গুম পরিবারগুলোকে দেখে একটু যেন তাকায় সে সরকার। মানে আপনার চোখের সামনে থেকে রাষ্ট্রীয় বাহিনী আপনার স্বামীকে নিয়ে গেল? জি, আমার চোখের সামনে থেকে আমার স্বামীকে নিয়ে যায়। আমার স্বামী শুধু তাকায় থাকে আমার দিকে, কোনো কথা বলতে পারে না আমার স্বামী, কোনো কিছু সে বলে না। তারা নিয়ে চলে যায়, জিজ্ঞাসা করি ভাই আপনারা কোথায় নিয়ে যান, আমরা জিজ্ঞাসাবাদ করবো। তারপর নিয়ে যাওয়ার পরে তারা অস্বীকার, আমরা আনি নাই। আমি পাগলের মতো আজকে 10টা বছর আমি এই যে আপনার প্রেস ক্লাব বলেন, প্রেস ক্লাবের দ্বারা এই যে মায়ের ডাক সংগঠন, শান্তিদের ইসলাম তুলিয়াপার সঙ্গে আমি প্রেস ক্লাবে যাই, আপনার শাহবাগ ওইখানে দাঁড়াই, সব জায়গায় আমরা দাঁড়াই, আমাদের একটাই চাওয়া। কিন্তু কোথায় গেলে আমরা পাবো, কে আমাদের এই উত্তরটা দিবে? অপেক্ষা অনেক কষ্টের, ওই অপেক্ষা যে কে যা হয়েছে সে শুধু জানে, এছাড়া কে বুঝবে না যে অপেক্ষার কি জিনিসটা। আমরা এখন পর্যন্ত ফোনের অপেক্ষা থাকে, হয়তো ফোনে হয়তো বলবে, কেউ হয়তো আমাকে ফোনে বলবে যে হ্যাঁ আসো, কিন্তু না, কোনো ফোন আসে না আমাদের। 5ই আগস্টের পরে আপনার এই আশাটা আরো বেড়েছে? আরো বেড়েছে, যে কোনো মুহূর্তে হয়তো মনে হয় যে এখন হয়তো ফিরে আসবে। এত আয়নাঘর, কই আয়নাঘর, কোনো আয়নাঘর তো
আমার খবর পাই যে ভালো তো আয়না করা আছে, তা সরকার কেন তা সেখানে খোঁজখবর নেয় না কেন? আমাদের মানুষকে খুঁজে বার করো না কেন সরকার? আমরা আর কত অপেক্ষা থাকবো? ডক্টর ইউনূসের সরকার একটা পরিবর্তন হলো, গুম কমিশন গঠন হলো, একজন ভুক্তভোগী হিসেবে, একজন লয়ার হিসেবে আপনার কাছে কি মনে হয় যে 3 সন্তানের জননী, একজনের স্বামী, যার জন্য দীর্ঘ 10 বছরের অপেক্ষা, এই অপেক্ষা শেষ কবে হবে, কি হচ্ছে, কিভাবে এগুচ্ছে? তারপরে সুযোগ আমি এই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন দ্বিতীয়বার গুম হলাম তখন ট্রাউজার এবং গেঞ্জির এবং ট্রাউজারের ভিতরে কলম দিয়ে আমার ওয়াইফের নাম্বারটা লিখে রাখতাম প্রতিটা গেঞ্জি এবং ট্রাউজারের মধ্যে। তো লিখে রাখতাম এই কারণেই যে আজকে আমার পাশে যে বোনটি কাঁদছে তার স্বামীর জন্য, যেন আমার ওয়াইফ কাছে ফোন আসে যে ওকে মেরে দিন, লাস্ট পাওয়া গেছে, নিয়ে যান এসে। মানে আমাদের সিচুয়েশনটা মানে এরকমই ছিল যে আমরা ট্রাউজার এবং গেঞ্জির পিছনে লিখে রাখতাম। আপনি বলছিলেন যে আপনার সামনে একজনকে ক্রস ফায়ার করে। তো এটাতে আসি। তো সেকেন্ড টাইম যখন গুম করা হলো জেলখানার ভিতর থেকে আমাকে আলাদা করে করা হলো। আমার ওয়াইফ এসে আমাকে জানালো যে তোমার জামিন হয়েছে, তোমাকে আমরা নিয়ে যাব। তো আমি মানে যারাই জেল থেকে বেরোচ্ছিল নর্মালি, তো আমরা একদম শেষ পর্যায়ে একদম অল্পতেই শেষ করবো, যারা জেল থেকে বেরোচ্ছিল তখন তাদের প্রত্যেককেই তুলে নিয়ে যাইতো, মানে কোনো না কোনো থানায় অ্যারেস্ট দেখে তুলে নিয়ে যেত। তো আমার ওয়াইফ ওই পার্ট থেকে বলতেছিল, ওকে বলতেছিলাম যে তুমি ওদের আমাকে নিতে পারবে না, ওরা যদি আমাকে নিয়ে যায় তখন আমার আমাকে বলছে তোমাকে আমি আবার ছাড়া নিয়ে আসবো। আর ঠিক তাই হচ্ছিল। আমার সাথে আমার ছোট ভাই আসছে মুন্না, ও এবং আমার ওয়াইফ বাইরে দাঁড়ানো ছিল। আমাকে সবাইকে ছেড়ে দিল এবং আমাকে সবার শেষে গাড়ি ঢোকানো হলো, একটা গাড়ি। তো ওই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো এবং তখন মহাসিন স্যার বিবৃতি দিল যে আবার তাদেরকে পাওয়া যাচ্ছে না, যার কারণে ওই রাতে আমার সাথে যিনি বহাল ছিলেন, আমি আমার ওই গাড়ি কারাগারের মধ্যে যে গাড়িটা ঢুকিয়েছিল তখন চোখটা বাঁধা ছিল না, চোখটা কিছু দূরে এসে বাঁধছে, তখন দেখছি যে আমার পাশে আর রুগী পড়া দাঁড়িয়ে বলা। আরে এটা জিনিস রেকর্ড করছে, এটা করতেছো কি? একটা মিনিট দাঁড়াও, 1 সেকেন্ড। কি রেকর্ড করছো? শোনো খালি, হোয়াট হ্যাপেন্ড খালি শোনো, শোনো খালি। তাকে নিয়ে গেল দূরে নিয়ে গিয়ে আমি একটা শব্দ পেলাম আর কি, আর আমাকে লাথি মেরে ফেলা হলো। তখন মহাসচিব স্যার হয়তো বিবৃতি দিচ্ছিল আয়নাঘরের বন্দিশালা, এই আয়নাঘর এত কিছু দেখা গেলে আয়নাঘরে কি কি হয়। তো আমার মানে মানে তখন আমার সাথে জড়িত ছিল রফিক, ভাই কথা বলো না তো। আরো কিছু ক্লোজ জায়গা যারা মানে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমাকে খোঁজার জন্য বিভিন্ন থানায় আমার ওয়াইফের সাথে ঘুরে। আপনার সাথে একজনকে জেলখানা থেকে নিয়ে গেল? না, উনি বাইরে ছিল, বাইরে ছিল, আমি জেলখানার ভিতর থেকে গেছি। মানে একই গাড়িতে আপনাদের? একই গাড়িতে, দুজন পাশাপাশি বসা। তাকে কি করলো? তাকে কিছু দূর নিয়ে যাওয়ার পরে 1 ঘন্টা বা আরো বেশি সময় হবে, তখন গাড়িটা থামালো, আমাকেও নামালো, তাকেও নামালো। আমাকে তখন বলা হলো যে দোয়া করবো না, কিছু জানলে পড়ে ফেলো। তো আমি বললাম যে ঠিক আছে আমি পড়ে ফেলবো, কিন্তু আমি দৌড়াতে পারবো না, কারণ আমাকে 2 টাইম ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এর ফার্স্ট টাইম যখন আমি অ্যাবডাক্ট হই তখন, এবং এইবার দিয়ে আমাকে 3 টাইমস। আমি বলছি যে আমি ভাই দৌড়াতে পারবো না, কারণ নর্মাল কেসগুলো যেগুলো আমরা দেখি বা স্টাডি করি পাই যে দৌড় দিলে হার্ট অ্যাটাক হয়, নর্মালি মারা যায় আর কি। তো আমার সাথে যিনি ছিল তাকে ক্রস ফায়ার দিল আমার সাথে পাশে দাঁড়ানো অবস্থায়, এবং আমাকে লাথি মেরে ফেলা হলো এবং আমাকে গাড়িতে তোলা হলো 5 দিনের জন্য আবার নিখোঁজ। ভাই কোথায় ছিলাম জানি না, তখন ইলেকট্রিক শক দিয়ে থেকে শুরু করে বরফের উপরে উঠানো, ইচ্ছা মতো পিটানো, দিগম্বর করে রাখা, নাই ভাই সব করছে। তো আপনি যেটা বলতেছিলেন যে ইউনূস সরকার গুম কমিশন গঠন করছে, ওই গুম কমিশনে ভাই গিয়েছি,
গুম কমিশনের আবেদনপত্র আমি আপনাকে একটা জি, অ্যাপ্লিকেশন আচ্ছা। দিয়েছি, আপনাকে দিয়েছি। জি তো গুম কমিশনে আমাদেরই পরিচিত একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, তো উনি এখন চলে গেছে অন্য জায়গাতে। তো উনি খুব উৎসাহ নিয়ে গুম কমিশনে ঢুকেছিলেন যেন আমাদের উপরে যে টর্চারটা করা হয়েছে অ্যাটলিস্ট যে অফিসার গুলো করছে তাদেরকে যেন ধরে এনে একটা সিস্টেমের মধ্যে ফেলে কারাগারে দেওয়া হয়, তারপরে বিচার করুক। আমরা তার সরাসরি কিন্তু সেই জায়গাটা তো নিশ্চিত হচ্ছে না। সেই জায়গাটা নিশ্চিত হয়নি বিধায় আমার ওই ফ্রেন্ডটা চলে গেছে গুম কমিশন ছেড়ে। আমি জাস্ট এতটুকুই বললাম, গুম কমিশন জাস্ট এই কাজটাই করছে। আমরা শেষ করি। জি প্লিজ। জি দর্শক, আমরা একদম শেষ প্রান্তে। আপনারা শুনছিলেন জন ব্যাপারীর উপরে বয়ে যাওয়া ভয়ঙ্কর নির্যাতনের কথা, এবং এখন যে তারা আশাহত হচ্ছেন গুম কমিশন ঠিক মতো কাজ করতে পারছে না, সেই জায়গা থেকে গুম কমিশন বেঁধে আসবে। এবং আরেকটি আসার কথা হলো যে প্রধান উপদেষ্টা এই গুম দেখতে যাবেন। আমরা আশা করি যে এখানে ডিসি আছেন নুর আলমের স্ত্রী ও রিনা আলম, তিনি যে তার স্বামীকে ফেরত পান সেই প্রত্যাশা আমরা করি। সাথে জড়িত তাদের যেন বিচার হয়। আজকে এখানে আমরা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।